আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি উইথ আবদুল্লাহ। আজকে আমরা জীববিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ জীবকোষ টিস্যুর পার্ট 2 অর্থাৎ দ্বিতীয় ভাগে এসে পৌঁছেছি। আমরা এখানে কী কী নিয়ে আলোচনা করব? এখানে আমরা আলোচনা করব প্রোটোপ্লাজম। যদিও আমি গত ভিডিওতে এটা নিয়ে আলোচনা করেছি, তবে এখানে একটু বিস্তারিত আলোচনা করব, যেটা হয়তো আমাদের বইয়ে নেই, তবে জেনে রাখা ভালো। তারপরে কোষ ঝিল্লি, সাইটোপ্লাজমের অঙ্গাণু, তারপরে মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, আমি গতদিন সাইটোপ্লাজম সম্পর্কে হালকা আলোচনা করছি এবং বলেছি এই ভিডিওতে আমি ডিপলি আলোচনা করবো, এবং ডিপলি আলোচনা করার জন্য আজকে ভিডিওটা বানানো হচ্ছে। তো আমি আমার গতদিনের ভিডিওটি যারা দেখেননি তারা একটু আমার চ্যানেলে গিয়ে আমার জীববিজ্ঞানের যে দ্বিতীয় অধ্যায়ের একটা প্লেলিস্ট বানিয়েছি আমি, সেখান থেকে প্রথম পার্টটি দেখে নেবেন। তো এখন আমি পার্ট 2 শুরু করছি। প্রোটোপ্লাজম সম্পর্কে আমি গতদিনে বলেছি। আমি সংক্ষেপে একটা চিত্র অঙ্কন করে নিচ্ছি, ঠিক আছে? যদি কোষ অর্থাৎ প্রোটোপ্লাজমের জন্য আমি একটু উদ্ভিদ কোষটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছি। প্রাণী কোষও অঙ্কন করা যাবে, তবে উদ্ভিদ কোষটা বেটার। তো আমি উদ্ভিদ কোষটা, যেটা আমাদের বই উদ্ভিদ কোষের উপর বেশি আলোচনা রয়েছে, তো এইটা ধরে নিলাম একটা উদ্ভিদ কোষ, যেটার এইটা হচ্ছে কোষ প্রাচীর। আমি কোষ প্রাচীরগুলোকে একটু একদম, আমি তো আর ইন্টারন্যাশনাল আর্ট কম্পিটিশনে অংশগ্রহণ করছি না, তো ওইভাবে আর্ট করার প্রয়োজন নেই, তাই না? বোঝাইতে পারলে ওকে। এখানে অবশ্যই উদ্ভিদ কোষের একটা বিশেষ বৈশিষ্ট্য কি, কোষ গহ্বর থাকতে হবে। তো কোষ গহ্বরটা অঙ্কন করে নিই। হ্যাঁ, এটা হচ্ছে কোষ গহ্বর। তারপরে তো নিউক্লিয়াস থাকতে হবে, কারণ এটা প্রকৃত কোষ। নিউক্লিয়াস দিলাম, ধরে নিলাম এই যে এটা নিউক্লিয়াস, ঠিক আছে? আর এখানে বিভিন্ন অঙ্গাণু আছে, ব্লা 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 আছে। এখন প্রোটোপ্লাজম কোনটা? গত ভিডিওতে আমি একবার দেখিয়েছিলাম, তোমাদের কি মনে আছে? হ্যাঁ, ঠিক বলেছো। প্রোটোপ্লাজম এই যে কোষ প্রাচীরটাকে আমি যখন বাদ দিব, জাস্ট বাদ দিয়ে দিলাম, সেটা হচ্ছে প্রোটোপ্লাজম। গতদিন আমি সাইটোপ্লাজমের একটা ম্যাথমেটিক্যাল টার্ম হিসেবে আমি তোমাদের দেখাইছিলাম। তো এটা আমি প্রোটোপ্লাজমের জন্য একটা রেডি করে দিই, সেটা হচ্ছে সেল। কোষের ইংলিশ আমরা অবশ্যই জানি সেল, অর্থাৎ সেল, ঠিক আছে? সেল, সেল মাইনাস কোষ প্রাচীর। কোষ প্রাচীর ইংলিশ কি? সেল ওয়াল। তাহলে সেল থেকে যদি সেল ওয়াল বাদ দেওয়া যায়, ঠিক আছে, তাহলে কি পাওয়া যাবে? তাহলেই পাওয়া যাবে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম, ঠিক আছে? এটা কি আমি গত ভিডিওতে বলেছিলাম, জীবনের ভৌতভিত্তিক, ঠিক আছে? প্রোটোপ্লাজম, ওকে। দেন আমাদের আজকে এই প্রোটোপ্লাজম, কোনো কিছু কি একদিনে আবিষ্কার হয়? বিজ্ঞান কিন্তু কখনো একদিনে আবিষ্কার হয়নি। আর আরেকটা বিষয় কি, বিজ্ঞান কখনো থেমে থাকে না, আগের ভিডিওতে বলেছি। তবে কেন থেমে থাকে না? আজকে আমি যে কথা বলছি সেটা আজকের জন্য কারেক্ট, কিন্তু কালকে হয়তো আরেকটা বিজ্ঞান এর চাইতে ভালো একটা তথ্য দিল, তখন এটা আবার ভুল বা এটার কিছু ত্রুটি ধরা পড়বে। কিন্তু আজকে পর্যন্ত আমারটা একদম সেরা। কথার কথা, আমি একজন বিজ্ঞানী, সেই হিসাবে আমি বললাম। তো ঠিক সেরকম, তো এটা পর্যায়ক্রমে বিভিন্নভাবে কোষ আবিষ্কারের ইতিহাস আমরা সবাই জানি। আমি গত ভিডিওতে বলছিলাম রবার্ট হুক কিভাবে কি করছে। তো এখন প্রোটোপ্লাজম কে প্রথম আবিষ্কার করে? হ্যাঁ, ঠিক বলেছ, প্রোটোপ্লাজম প্রথম আবিষ্কার করে। আর যারা জানো না তারা জানবাই তো, আমি তো আছি। প্রোটোপ্লাজম প্রথম আবিষ্কার করে, এই আবিষ্কারের জায়গায় আমি একটু এগুলো মুছে দিই। হ্যাঁ, এগুলোকে যদি বাদ দিয়ে দিই, আবিষ্কারক, প্রোটোপ্লাজমের আবিষ্কারক, প্রোটোপ্লাজমের আবিষ্কারক কে? প্রোটোপ্লাজমের আবিষ্কারক ফেলিক্স। ফেলিক্স, ঠিক আছে? বানানটা খেয়াল রাখবা, ফেলিক্স ডুজারডিন। ডুজারডিন, ঠিক আছে? ফেলিক্স ডুজারডিন। অত সাল ভাই মনে রাখতে হবে না, ঠিক আছে? ফেলিক্স ডুজারডিন, এটা ইংলিশ বানানটা এখন জানার দরকার নেই, কারণ আমরা বাংলা মিডিয়াম স্টুডেন্ট, ঠিক আছে? এটার উচ্চারণ ফেলিক্স ডুজারডিন। হ্যাঁ, এটা আমি তাও তোমাদের জানার জন্য বলে রাখি, এটা মেবি তোমার 1835 সালে, হ্যাঁ 1835 সালে ফেলিক্স ডুজারডিন এই কোষের মধ্যে থকথকে কোনো একটা কিছু আবিষ্কার করে। এটা মূলত কি ছিল? এটা মূলত ছিল প্রোটোপ্লাজম। তখন দিন এটার নাম কি দেয় জানেন? এটা নাম দেওয়া হয়েছিল তখন, প্রথম নাম, ঠিক আছে, ফার্স্ট নেম ওয়াজ
সার্কোড। ঠিক আছে, কি নাম ছিল? সার্কোড। কি একটা বিচ্ছিরি অবস্থা, নাম হলো সার্কোড। ঠিক আছে, সার্কোড, প্রথম নাম দেন সার্কোড। তারপর পরবর্তীতে বিজ্ঞানী পার্কিনজে, কে? পার্কিনজে। ঠিক আছে, এরপরে তিনি যখন এটা নাম দিলেন, তারপরে বিজ্ঞানী পার্কিনজে পরবর্তীতে নামকরণ। ঠিক আছে, আমি টপিকটার নাম দিলাম নামকরণ। হ্যাঁ, নামকরণ, নামকরণ করেন পার্কিনজে। পরবর্তীতে বর্তমান প্রচলিত যে প্রোটোপ্লাজম নামটা রয়েছে, এই প্রোটোপ্লাজম নামটা দিয়েছিল পার্কিনজে। নামটা লিখে দিচ্ছি, পার্কিনজে। তোমরা একটু বানানটা খেয়াল করো। হ্যাঁ, মনে হয় তোমরা একটু দেখতে অসুবিধা হচ্ছে, একটু বড় করে লিখি। হ্যাঁ, তোমাদের একটু বড় করে লিখছি, পার্কিনজে, পার্কিনজে। ঠিক আছে, পার্কিনজে। কত সালে, কত সালে এই নামকরণ করে? নামকরণ করে 1840 সালে। ঠিক আছে, 1840 সালে, ব্র্যাকেটে লিখে দিলাম 1840 সালে। আর ফেলিক্স ডুজার্টিন যে সার্কোড নামে ফর্মুলা আবিষ্কার করে, এটা আবিষ্কার করে 1835 সালে। ঠিক আছে, 1835 সালে প্রোটোপ্লাজম প্রথম আবিষ্কার করে, নামকরণ করা হয় 1840 সালে। প্রথম নাম ছিল সার্কোড, পরবর্তী নাম কি? পার্কিনজে। পরবর্তীতে কি নাম দেন? পরবর্তীতে নাম দেন প্রোটোপ্লাজম। আর প্রোটোপ্লাজমের অপর নাম কি আমরা সবাই জানি, গত ভিডিওতে বলেছি, প্রাণপঙ্ক। ঠিক আছে, ওকে। তো এটা হচ্ছে ছিল একটু এক্সট্রা, ঠিক আছে, বলতে গেলে এক ধরনের ছবক। ঠিক আছে, একটু ছবক দিলাম তোমাদের, জেনে রাখো। এটা ইন্টারমিডিয়েটে তোমরা বা ইন্টারে বা পরবর্তী লেভেলে আরো ডিপ জানতে পারবে। যারা তোমাদের মেডিকেল নিয়ে পড়তে চাও, যারা কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়বা, আরো যাদের বড় বড় চিন্তা আছে, যারা ভবিষ্যতে জীববিজ্ঞানে গবেষণা করতে চাও, তারা এগুলো নিয়ে আরো জানবা। তখন এগুলো মনে হবে এগুলো কিছুই না, কিন্তু এখন এগুলো নতুন, কারণ এগুলো বই নাই। এই কারণে বইয়ের বাইরে একটু পড়ার চেষ্টা করতে হবে। ঠিক আছে, প্রোটোপ্লাজম ডান, ভ্যানিশ। তাহলে আজকে থেকে প্রোটোপ্লাজম সম্পর্কে যে কোনো প্রশ্ন আসলে পারবো ইনশাল্লাহ। তারপরে কি? কোষ ঝিল্লি। ঠিক আছে, কোষ ঝিল্লির একটু ঝটপট আট করে নিই। ঠিক আছে, আর তোমরা জানো আমার আর্ট অত বেশি ভালো না। হ্যাঁ, তো কোষ ঝিল্লিটা অঙ্কন করে নিই। এটা খানিকটা এইরকম হবে। এই ধরে নিলাম এইটা হচ্ছে কোষ ঝিল্লি। ঠিক আছে, মন খারাপ করে না। হ্যাঁ, এখানে কিছু আণুবীক্ষণিক নালিকা দেখা যাবে। ঠিক আছে, আণুবীক্ষণিক নালিকা, আণুবীক্ষণিক নালিকা। এগুলো কি? এগুলো হচ্ছে প্লাজমোডেজমাটা। ঠিক আছে, আমি একটু লিখে দেই, প্লাজমোডেজমাটা। হ্যাঁ, এটার নাম দেখা যাচ্ছে কি? প্লাজমোডেজমাটা। আচ্ছা, বড় করে লিখতে হবে। বইয়ে আছে, তাও আমি একটু বুঝাই দিই। প্লাজমোডেজমাটা। ঠিক আছে, প্লাজমোডেজমাটা, ওইটার নাম প্লাজমোডেজমাটা। ঠিক আছে, বোঝা শেষ? এগুলো কোনগুলো? শুধু এইটা না, না না, এইটাও প্লাজমোডেজমাটা, এইটাও প্লাজমোডেজমাটা। ঠিক আছে, তো প্লাজমোডেজমাটা এখন বোঝা শেষ। তাহলে আণুবীক্ষণিক নালী মিশাই দিই, দরকার নেই। যেটা আমাদের পড়া শেষ সেটা ভ্যানিশ, আর দরকার নেই। ঠিক আছে, প্লাজমোডেজমাটা শেষ। এরপরে কি? এই যে আঙ্গুলের মতো, দেখো আঙ্গুল দাও, দেখো আঙ্গুল বসাও, এই যে এরকম 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 আছে না, আঙ্গুলের মতো যে খাসগুলো দেখা যাচ্ছে, এগুলো আর কিছু না, এগুলো হলো কি? মাইক্রোভিলাই, ভিলাই। ঠিক আছে, ভিলাই অর্থ কি? পর্বত। পর্বত কিরকম হয়? উঁচু নিচু উঁচু নিচু উঁচু নিচু, তাই না? ঠিক সেই রকম মাইক্রোভিলাই। মাইক্রো অর্থ কি? ক্ষুদ্র। ক্ষুদ্র উঁচু নিচু, অর্থাৎ মানে পর্বত, আমরা কিন্তু জানি পর্বত, তো ক্ষুদ্র পর্বত। আসলে কি কোষের মধ্যে পর্বত দেখা সম্ভব? সম্ভব না, কিন্তু পর্বতের ন্যায় আকৃতি, দেখো উঁচু নিচু উঁচু নিচু। ঠিক আছে, তো এই কারণে এটার নাম কি? মাইক্রোভিলাই। ঠিক আছে, এইটার নাম কি? মাইক্রোভিলাই, মাইক্রো। ঠিক আছে, মাইক্রোভিলাই। ঠিক আছে, মাইক্রোভিলাই। সবাই আমার কথাগুলোর সাথে সাথে একটা খাতা নিয়ে বসবা, সেখানে আমি যেগুলো বললাম সেগুলো জাস্ট ছোট ছোট টপিকগুলো লিখে রাখবা। কি বললাম, এটা কি, এটা কিভাবে এটা মনে রাখবো, এইভাবে বুঝতে পারলে পরীক্ষায় হলে ভুলে যাবা। ঠিক আছে, এটা কি? মাইক্রোভিলাই। ঠিক আছে, মাইক্রোভিলাই। দেন ওটা কমপ্লিট। এখন কথা হলো এই কোষ ঝিল্লি। কোষ ঝিল্লি কি দ্বারা তৈরি? দেখো, কোষ ঝিল্লি
মূলত কি এক স্তর বিশিষ্ট? কখনোই না। কোষ ঝিল্লি কি হয়? হ্যাঁ, কোষ ঝিল্লি দুই স্তর বিশিষ্ট। ঠিক আছে, কোষ ঝিল্লিতে দুইটা স্তর থাকে। কয়টা স্তর? দুইটা স্তর। এইভাবে ধরে নাও এরকম দুইটা স্তর আছে। ঠিক আছে, এই দুইটা স্তর দ্বারা কোষ ঝিল্লি গঠিত। কোষ ঝিল্লি কি? কোষ ঝিল্লি কি? কোষ ঝিল্লি কিন্তু বৈষম্যভেদ্য পর্দা অর্থাৎ অর্ধভেদ্য পর্দা। আগের ভিডিওতে বলছি অর্ধভেদ্য পর্দা কি, বলে দিছি, বুঝাই দিছি। আর তা বাদেও তোমাদের নিজেদেরও জানার কথা। ঠিক আছে ভাইয়া, তোমরা যদি এখন বলো যে আমি অর্ধভেদ্য পর্দা জানি না, অভিশ্রবণ বুঝি না, তাহলে তোমাদের এসএসসি পরীক্ষা দেওয়ার দরকার নেই। সাফ কথা, এসএসসি পরীক্ষা দেওয়ার দরকার নেই। আবার গিয়ে এইটে ভর্তি হবে, এইটের বইটা আবার পড়ো, তারপরে এসএসসি দিতে আসি। ঠিক আছে, যাই হোক, এইটা কি? এটা অর্ধভেদ্য পর্দা। অর্ধভেদ্য পর্দা বলতেই বোঝার কথা যে অর্ধভেদ্য পর্দা কি। অর্ধভেদ্য পর্দা আমি অলরেডি একবার বুঝাইছি, তাও যদি না বুঝো তাহলে ভাই আমার আর বোঝানোর ক্ষমতা নেই। যাই হোক, অর্ধভেদ্য পর্দা এইটা কি করে? এই দুই স্তর বিশিষ্ট অর্ধভেদ্য পর্দাটা মূলত কি করে? তোমার কোষকে আরেকটা কোষ থেকে আলাদা রাখে। পর্দার কাজ কি ভাই? তোমার জানলায় পর্দা আছে, ঠিক আছে, তোমার বাইরে থেকে যেন তোমার ভিতরের দিকে কেউ না দেখতে পায়, আলাদা করে রাখলো, তাই না? এই কারণে কি করতে হয়? পর্দা তৈরি করতে হয়, দেওয়াল দিতে হয়। ঠিক আছে, দেওয়ালে কেন দিতে হয়? দেওয়ালে এই কারণে দিতে হয় যে যাতে আলাদা করা যায়, পার্টিশন, ঠিক আছে, সেপারেট করে দিব। তো সেই ক্ষেত্রে এই অর্থাৎ এই কোষ ঝিল্লি যেটা অল্পটা আগে অঙ্কন করছিলাম, ঠিক আছে, এই কোষ ঝিল্লিটা ওই কাজে ব্যবহার করা। ঠিক আছে, বুঝতে পারছো? ওকে, গুড, আশা করি বুঝতে পারছো। দেন কোষ ঝিল্লি তো বুঝাইলাম। তারপর কোষ ঝিল্লি কি দ্বারা গঠিত? মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষার এমসিকিউ এ আসার সম্ভাবনা অনেক বেশি। দেখবা, আমার কথা মিলাই নিও, এসএসসি পরীক্ষাতে তোমার কোনো না কোনো বোর্ডে আসবে, একদম আসবে, প্রশ্ন ফাঁস, বিশ্বাস করে এটা আসবে। তোমার বহুপদীতে আসতে পারে, বা এমনও আসতে পারে, বিভিন্ন হবে, এমসিকিউ আসতে পারে, বা ক নাম্বারে আসতে পারে, বা সংক্ষিপ্ত প্রশ্ন আছে সেগুলোতে বলতে পারে যে এটা বর্ণনা করো, ওইটা বর্ণনা করো, কোষীয় অঙ্কনে বর্ণনা করতেই বলতে পারে। ঠিক আছে, সো তোমাদের কি এখানে এটা কি দ্বারা তৈরি মনে রাখবা, এটা হচ্ছে প্রোটিন এবং লিপিড দ্বারা তৈরি। লিপিড কি বলতো? লিপিড তেল জাতীয়, ঠিক আছে। প্রোটিন কি? প্রোটিন আমিষ, ঠিক আছে। এইটার সংমিশ্রণে, ঠিক আছে, এইটা মানে ধরো তুমি হচ্ছে দুইটা জিনিস নিয়ে একদম ইচ্ছা করে ঘুলাইছো এইরকম, ঠিক আছে, এই দুইটা পদার্থ নিয়ে কি তৈরি হয়? কোষ ঝিল্লি। ঠিক আছে, কি কি আমি লিখে দিচ্ছি, ঠিক আছে। প্রোটিন, ঠিক আছে, প্রোটিন প্লাস লিপিড, ঠিক আছে, লিপিড। আর আরেকটা জিনিস গতদিন বলি নাই, সেটা হচ্ছে এই কারণে আমার ভিডিওগুলো রেগুলার দেখতে হবে, ঠিক আছে। আমি যেগুলো মিস করবো বা বলতে, কারণ আমি মানুষ মাত্র ভুল, ঠিক আছে, আমারও যদি ভুল হয় ভাই মাফ করে দিও। আর যেটা হচ্ছে গতদিন একটা জিনিস বলতে ভুলে গেছিলাম কোষ প্রাচীর সম্পর্কে, সেটা একটা আলাদা বলি, হ্যাঁ। তো সেটা হচ্ছে ব্যাকটেরিয়া, এটা একটু বলতে ভুলে গেছিলাম। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি দ্বারা গঠিত? তোমার ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর প্রোটিন, লিপিড, তারপর পলিস্যাকারাইড, ঠিক আছে। এমসিকিউ আসতে পারে ভাই, বিশ্বাস করে আসতে পারে। কোনটির কোষ প্রাচীর পলিস্যাকারাইড দ্বারা গঠিত? আসতে পারে। ব্যাকটেরিয়ার বিভিন্ন নাম দিয়ে আসতে পারে। একটু ঘুরাই পাচ্ছে, যদি তুমি কুমিল্লা বোর্ডের হও, কুমিল্লা বোর্ড কিন্তু এই টাইপের কোশ্চেন খুব বেশি পছন্দ করে, ঠিক আছে। ওকে, আমি কি পড়াছিলাম? কোষ ঝিল্লি কি দ্বারা গঠিত? প্রোটিন এবং লিপিড দ্বারা গঠিত, ঠিক আছে। প্রোটিন এবং লিপিড দ্বারা গঠিত। এটা কি করে? তোমার হচ্ছে এটা যেহেতু অর্ধভেদ্য পর্দা, অর্থাৎ অর্ধভেদ্য পর্দা, বৈষম্যভেদ্য পর্দা, এগুলো কিন্তু জানো তোমরা। অর্ধভেদ্য পর্দারই অপর নাম বৈষম্যভেদ্য পর্দা, ঠিক আছে। তো অর্ধভেদ্য পর্দারা কি করে? এরা অভিস্রবণ প্রক্রিয়া অংশগ্রহণ করে। অভিস্রবণ, মনে করো হ্যাঁ, ক্লাস 8-এ বিজ্ঞান বই আছে, ঠিক আছে, ওখানেই দেখবা অভিস্রবণের বিষয়টা আছে। ওই কিসমিসের উদাহরণ দেওয়া আছে। কিসমিস যখন তুমি পানিতে ডুবাই রাখছো তখন দেখবা ওটা ফুলে গেছে। কিভাবে হয়েছে? কারণ কিসমিসের যে ইয়েটা আছে, অর্থাৎ কিসমিসের যে প্রাচীরটা বা পর্দাটা, এটা হচ্ছে বৈষম্যভেদ্য পর্দা বা অর্ধভেদ্য পর্দা, এই কারণে পানি শোষণ করছে, এইরকম, ঠিক আছে। তো ঠিক সেরকম এখানেও তোমার কি হয়? এখানেও ওই শোষণ অত অভিস্রবণ প্রক্রিয়ায় দেখো, তুমি পানি খেয়েছো, ঠিক আছে, ধরো এটা তুমি, ঠিক আছে, ধরে নিলাম এটা তুমি, ঠিক আছে, এটা তুমি পানি খাইছো, হ্যাঁ। আর্ট ভালো হয়নি, ঠিক আছে, কিছু মনে করি না, আর্ট ভালো হয়নি, তুমি পানি খাইছো, তোমার পেটে পানি গেছে, ঠিক আছে। পেট থেকে এবার তুমি, এমন একটা মজার গল্প বলি, ঠিক আছে। আমার এক ফ্রেন্ড কি করছে, ওর মাথা ব্যথা, তো ওই ঔষধ খাইছে। আমি বাসায় গিয়ে দেখি ওই উল্টা হয়ে আছে, অর্থাৎ মাথা নিচে পা উপরে।
তো এখন আমি ওকে জিজ্ঞেস করলাম, বন্ধু তোর তুই উল্টা হয়ে আছিস কেন? বলতেছে বন্ধু মাথা ব্যথা করতেছে। তো আমি বললাম ঔষধ খাস নি? তো বলছে হ্যাঁ ওষুধ খাইছি। তো উল্টা হয়ে আছিস কেন? তো বলতেছে ভাই ওষুধটা তো আমি পেটে খাইছি, ওইটা যেন পায়ে না যায় ওই জন্য উল্টা হয়ে আছে, যেন মাথায় আসে। এইরকমটা কিন্তু না, ঠিক আছে? আমার ওই বন্ধুর মতো গাধা হয় না, ঠিক আছে? ও কিন্তু আর্টসে পড়াশোনা জানে না হয়তো, ঠিক আছে? তো তুমি পানি খাইছো, পেটে গেছে, পেট থেকে এখন তোমার প্রত্যেকটা কোষে যাইতে হবে। কিভাবে যাবে? এইটাই হচ্ছে ফ্যাক্ট। এইখানে কাজ করে কোষ ঝিল্লি। কোষ ঝিল্লি কিভাবে কাজ করে? তোমার পানি খাইছো, তোমার পেটে দেখবা, ধরো এটা তোমার পেট ধরে নিলাম, ঠিক আছে? এখানে যখন তুমি পানি খেয়েছো, পানির পরিমাণ বেশি, এর সাইডে আরেকটা কোষ আছে, ঠিক আছে? তুমি ধরো 3 দিন পানি না খেয়ে তারপরে পানি খেয়েছো, ঠিক আছে? খুব পিপাসায় তুমি মনে করো যে মারা যাবে এরকম অবস্থা, তারপরে আমি তোমাকে পানি দিছি, ঠিক আছে? তুমি কোনো একটা কাজ করছো, ধরো তুমি আমার গার্লফ্রেন্ডকে উড়াই নিয়ে গেছো, যদিও নাই, উড়াই নিয়ে গেছো, ওই কারণে ওই শাস্তি তোমাকে দিচ্ছি, ঠিক আছে? মজার জন্য বললাম, ঠিক আছে? তো এইখানে ধরো তোমার একটা কোষ আছে, এটা ধরো নিউক্লিয়াস, ঠিক আছে? কারণ এইটা হচ্ছে রুক্ষ অবস্থায় আছে, তোমার এখানে দ্রাবক, আর তুমি পানি খাইছো, আমি তোমাকে পানি দিছি, কিন্তু এই কোষটা তো শুকায় আছে। তখন কি করে? এইটার যেহেতু ঘনমাত্রা এখানে কিন্তু ঘনমাত্রা বিষয় করে, এখানে কি ঘনমাত্রা কম, ঠিক আছে? এটা কিন্তু কম ঘন, এটা অর্থাৎ পাতলা পাতলা দ্রবণ। আর এখানে কি তোমার যেই তোমার হলো দ্রবণীয় অর্থাৎ দ্রব যেগুলো আছে সেগুলো কিন্তু কম, সেগুলো বেশি আছে, দ্রাবকের পরিমাণ কম আছে। তো তখন কি করবে? এইখানে যে কোষ ঝিল্লিটা আছে, এই কোষ ঝিল্লিটা জাস্ট ও বৈষম্যবৃত্ত পর্দার মতো কাজ করবে, অর্থাৎ এখান থেকে দ্রবণীয় তোমার কোষটাকে আবার সজীব করে তুলবে। এইটা কি করে? কোষ ঝিল্লির কাজ। কনসেপ্ট ক্লিয়ার? ঠিক আছে। তবে ঔষধ খাওয়ার সাথে কিন্তু এখানে এই বিষয়টা মূল ফ্যাক্ট করে না, ঠিক আছে? তো তোমাদের জাস্ট একটা মজার জন্য, বা তোমরা হয়তো আমার ক্লাসে বোর হয়ে যেতে পারো, এই কারণে আমি জাস্ট তোমাদের সাথে ফান করার জন্য এই কথা বললাম, ঠিক আছে? কোষ ঝিল্লি ডান। সাইটোপ্লাজম কতদিন কি বলছিলাম মনে আছে? আর মনে থাকলে একটু বলো তো, লেখার দরকার নেই, ওখানে বলো, বলে হবে। হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, সমস্যা নেই, শুনতে পাচ্ছি। যদি শুনতে পাচ্ছি না, ধরে নিলাম শুনতে পাচ্ছি, ঠিক আছে? তো প্রোটোপ্লাজম পি, নিউক্লিয়াস এন, সাইটোপ্লাজম সি। এদের মধ্যে সম্পর্কটা কিভাবে দেব? প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াস বাদ, তাহলে কি হবে? সাইটোপ্লাজম, তাই না? তাহলে ব্যাক করি আবার ওই চিত্র, ঠিক আছে? এবার প্রাণীকোষ সম্পর্ক। প্রাণীকোষ আর ঝিল্লি দেওয়ার দরকার নেই, কোষ গহ্বর দেওয়ার দরকার নেই, দরকার আছে আমার ধরো এখানে মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে? মাইটোকন্ড্রিয়া, তারপরে কি তোমার হচ্ছে ধরো এটা ধরো রাইবোজোম, তারপরে এটাকে মাইক্রোটিউবিউল, তারপরে এখানে ধরো এটা নিউক্লিয়াস, ঠিক আছে? তারপরে কি গোলজি বস্তু, ধরো এইভাবে আছে, এইভাবে আছে, এইভাবে আছে, গোলজি বস্তু বা গোলজি বস্তু একই কথা। তারপরে তোমার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ধরলাম, এইটা যেহেতু কোষপ্রাচীর থেকে এখান থেকে তৈরি হবে, এইভাবে, ঠিক আছে? এই হয়ে গেল। এখন আরো এদিকে ধরো ব্লা 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 আছে, এই ধরনের এই জায়গায় ধরো আরেকটা মাইটোকন্ড্রিয়া আছে, কারণ মাইটোকন্ড্রিয়াতে একটা থাকবে না, তারপরে লাইসোসোম থাকবে, ঠিক আছে? যাই হোক, এগুলো পরবর্তীতে আমি পড়াবো, সমস্যা নেই, প্যারা হওয়ার দরকার নেই, ঠিক আছে? আমি যেটা পার্ট পড়াবো সেটা আজকে বলে দেবো, এর পরের পার্টে আমি কি কি পড়াবো সেটা তোমাদের বলে দেবো, তোমরা পরের দিন তাহলে ওইটা প্র্যাকটিস করে রাখবা, যদি আল্লাহ বাঁচায় রাখে ভিডিও রেকর্ড করে দিয়ে দেবো। তোমার এখান থেকে আমি বলছি কি নিউক্লিয়াস, তাই না? অন্য কোনোটা কিন্তু বাদ দিতে বলিনি, ঠিক আছে? নিউক্লিয়াস, এই যে নিউক্লিয়াসটা বাদ, বাবা আমার তোমার দরকার নেই, তোমার সাথে এখন আমার সম্পর্ক নাই, তুমি খুব জটিল জিনিস, তোমার সাথে পরে কথা হবে, তোমার জন্য আলাদা অধ্যায়ও আছে। তো এটা বাদ, তাহলে এটা কি থাকলো? এই যে দেখো প্রোটোপ্লাজম, এটা পুরোটা কি প্রোটোপ্লাজম ছিল, সেখান থেকে আমি নিউক্লিয়াসটাকে বাদ দিলাম, থাকলো কি? সাইটোপ্লাজম। সেই সাইটোপ্লাজমটাই কিন্তু এখন আমি আলোচনা করতেছি। তো সাইটোপ্লাজম, ঠিক আছে? সাইটোপ্লাজমের মধ্যে কি কি থাকে? সাইটোপ্লাজমের মধ্যে সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলো থাকে, ঠিক আছে? সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলো কি কি? মাইটোকন্ড্রিয়া, মাইক্রোটিউবিউলস, তারপরে তোমার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলজি বস্তু, রাইবোজোম, লাইসোসোম, এটসেট্রা এটসেট্রা, আরও অনেক কিছু আছে, কত বলতে গেলে হাঁপাই যাবো। এখন আমি যদি প্লাস্টিক বলি তাহলে তুমি বলবা যে ভাইয়া প্রাণীকেও সম্পর্ক করছেন, প্লাস্টিক কইবা, ঠিক আছে? ওই কারণে প্লাস্টিক বলিনি, ঠিক আছে? তো এখানে অনেক কিছুই থাকে, তো সেগুলোর মধ্যে আমি তোমাদের কতদিনে বলছিলাম, ঠিক আছে? খাবার কত প্রকার পাওয়া যায়? খোলা খাবার, প্যাকেটের খাবার, ঠিক আছে? তো খোলা খাবার কোনগুলা? ধরলাম ঝিল্লি,
বিহীন যেগুলো সেগুলো হলো খোলা খাবার, আর যেগুলো ঝিল্লিযুক্ত সেগুলো হলো প্যাকেটের খাবার। তো যাই হোক, তোমার খোলা খাবার আর প্যাকেটের খাবার এই হিসাবে ধরে রাখো। তো তাহলে তোমার সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, সাইটোপ্লাজম কিন্তু ওকে, ঠিক আছে। সাইটোপ্লাজমের পর সাইটোপ্লাজমীয় আমরা একবারে আলোচনা করে দিচ্ছি, ঠিক আছে। সাইটোপ্লাজম, ঠিক আছে। সাইটোপ্লাজমটা কি বলে দিছি। সাইটোপ্লাজমীয় অঙ্গাণু কত প্রকার? সাইটোপ্লাজমীয় অঙ্গাণু দুই প্রকার, ঠিক আছে। এই যে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, ঠিক আছে, লিখলাম সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, ঠিক আছে, অঙ্গাণু, ঠিক আছে। সাইটোপ্লাজমীয় অঙ্গাণু দুই প্রকার, ঠিক আছে। কি 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 দেখো ভাইয়া, ঝিল্লি যুক্ত, ঠিক আছে, ঝিল্লি 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 যুক্ত, ঝিল্লি যুক্ত সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। আরেকটা কি হবে বুঝতে পারতেছো, ঝিল্লিবিহীন, ঠিক আছে, ঝিল্লিবিহীন। দেখো এখন আমি তোমাদের বলি, বেশিরভাগ যে অঙ্গাণুগুলো আছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু সবগুলো প্রায় সাইটোপ্লাজমীয় অঙ্গাণু প্লাস ঝিল্লি যুক্ত অঙ্গাণু। এখন ঝিল্লি যুক্ত অঙ্গাণু কোনগুলো? যে সকল সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর ঝিল্লি বা পর্দা বা মেমব্রেন থাকে তাদেরকে ঝিল্লিযুক্ত আবরণ, ঝিল্লিযুক্ত সাইটোপ্লাজমীয় অঙ্গাণু বলে। আবার এদিকে ঝিল্লিবিহীন কোনটা? যেটা থাকে না স্বাভাবিক। তো তারপরে আমাদের এরপরে আর কি আজকে এরপর হচ্ছে ঝিল্লি যুক্তগুলো কি কি, কয়েকটা নাম লিখে দিই। হ্যাঁ, প্রতিদিন এই একটা কথা বলতে ভালো লাগতেছে না, কয়েকটা নাম লিখে দিই। এটার উদাহরণগুলো কি কি? তোমার মাইটোকন্ড্রিয়া, আজকে এটা পড়াবো, ঠিক আছে। মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া একদম A to Z পড়াই দিব। মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে। তারপরে কি? প্লাস্টিড, প্লাস্টিড কোথায় থাকে? প্লাস্টিড কোথায় থাকে? হ্যাঁ, প্লাস্টিড উদ্ভিদ কোষে থাকে। তারপরে কি আছে? প্লাস্টিকের পরে তোমার হচ্ছে লাইসোসোম, ঠিক আছে, এ এটসেট্রা, ধরো ইটিসি এটসেট্রা। তারপরে ঝিল্লিবিহীন কোনগুলা? ঝিল্লিবিহীনগুলোর মধ্যে রয়েছে দেখো তোমার রাইবোজোম, আপাতত রাইবোজোমটাই পড়ে রাখো, ঠিক আছে। তারপরে বাকিটা দিব। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যদি এটা টপিকে লেখা নাই তবে আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে কি কোষ গহ্বর। কোষ গহ্বরটা কি, এটা একটু আগে আলোচনা করাটা বেটার, আমি বেটার মনে করি। কোষ গহ্বরটা কি? কোষ গহ্বর কিন্তু উদ্ভিদ কোষের একটা বিশেষ বৈশিষ্ট্য, ঠিক আছে। কোষ গহ্বরের মধ্যে কি থাকে? কোষ গহ্বরটা দেখবা, একটা যদি কোষ এইটা হয় তার মধ্যে এই যে এইরকম দেখবা একটা ফাঁকা জায়গা এইরকম দেখা যায়, ঠিক আছে, থকথকে জায়গা। এইটা কি থাকে? এইটা হচ্ছে কোষ গহ্বর, এটা উদ্ভিদ কোষে দেখা যায়, ঠিক আছে। এই কোষ গহ্বরটাতে কি থাকে? কোষ রস থাকে, ঠিক আছে। কোষ রসের মধ্যে কি থাকে? বিভিন্ন জৈব অজৈব পদার্থ থাকে স্বাভাবিক। তারপরে হচ্ছে তোমার বিভিন্ন প্রোটিন, লিপিড, বিভিন্ন প্রকার বিষয়গুলো ওগুলোকে ধারণ করে, ঠিক আছে। এটা পরবর্তীতে ডিপ আলোচনা হবে। আমি আমার পর যে ভিডিওগুলো রেডি করতেছি সেগুলো দুইভাবে রেডি করতেছি। দেখবা গত ক্লাসে কিন্তু প্রোটোপ্লাজম বলছি, কিন্তু আজকে যেভাবে প্রোটোপ্লাজম পড়েছি গত ক্লাসে ওইভাবে পড়াইনি। মূলত প্রথমে বেসিক জাস্ট একটা ঠোকা দিয়ে দিব, তুমি চিন্তা করবা, তারপরে আমি তোমাকে ওইটা ডিপ আলোচনা করে দিব। এইটা হচ্ছে আমি এইভাবে পড়াতে যাচ্ছি, ঠিক আছে। তো এইভাবে একটু আমার সাথে থাকো, ইনশাল্লাহ তোমার এসএসসি লেভেলে কোষ ও টিস্যু এই চ্যাপ্টারটা যত তোমরা ঝামেলা মনে করো, যত তোমরা প্রবলেম মনে করো, আমার মতো করে পড়লে এগুলো আর কোনো সমস্যা হবে না, ঠিক আছে। তো আমরা কোষ গহ্বরটা একটু হালকা টাচ দিয়ে রাখলাম, এরপরের দিন কোষ গহ্বরটা পরে রাখবা, আমি তোমাদের পড়াবো, ঠিক আছে। খালি দেখে রাখবা, ঠিক আছে, বোঝানোর দায়িত্ব আমার, খালি দেখে রাখবা। নামগুলো অন্তত পক্ষে মাথায় রাখতে হবে, নাম মাথায় না রাখলে আমি তোমাদের কিভাবে পড়াবো, তাই না? হ্যাঁ, তারপরে কি? মাইটোকন্ড্রিয়া, মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। মাইটোকন্ড্রিয়া তোমাদের এখানে লাগবে, একেতে এখানে লাগবে, তারপরে কোথায় লাগবে? তারপরে তোমার হচ্ছে মাইটোকন্ড্রিয়া এখান থেকে পরবর্তী যখন তুমি লিখবা ওই জীবনী শক্তি, ঠিক আছে। জীবনী শক্তি চ্যাপ্টারটাতেও লাগবে, অর্থাৎ 4 নম্বর চ্যাপ্টার, ঠিক আছে। 4 নম্বর অধ্যায়ে তোমাদের এটা লাগবে। জীবনী শক্তি যখন শ্বসন করবা ওখানে দেখবা যে আসলে মাইটোকন্ড্রিয়াটা কত গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো এখান থেকে বুঝতে পারবো, পরীক্ষার জন্য বলতেছি না ভাই, আমাদের দেহের জন্য, ঠিক আছে। তো মাইটোকন্ড্রিয়াটা একটু আর্ট করে নেই, ঠিক আছে।
প্রথম কথা কি, মাইটোকন্ড্রিয়া দেখতে কিরকম? তরমুজ আছে না, তরমুজ দেখছো? হ্যাঁ, ঠিক তরমুজটাকে যখন তুমি কাটবা একদম এইভাবে, ঠিক আছে, ধরে নাও আশেপাশে ওইরকম সাইজের কিছু নাই, যাই হোক ধরে নাও এই বোর্ডটা, ঠিক আছে, এই মার্কারটা, এটা কি, এটা হচ্ছে তরমুজটা, ঠিক আছে। এটা যদি একদম এই বাজে কাটি মাঝখান দিয়ে, তখন কি আকৃতি দেখা যাবে? এইরকম, রাইট? হ্যাঁ, এইরকম না, এইরকম যদিও না, এইরকম, ঠিক আছে। তারপরে দেখা যাবে মাঝখানে লাল, ঠিক আছে, মাঝখানে অংশটা লাল থাকবে, এখানে কিছু বীজ থাকবে বা বীজ থাকবে, তারপরে সাইডে একটু খোসাটা থাকবে। কিন্তু তোমার তরমুজের যেরকম যে বাইরের যে স্তরটা, এটা যেরকম দুই স্তরের, মাইটোকন্ড্রিয়া ওই রকম, কিন্তু তরমুজের বাইরে এবং ভিতরের স্তর দুটো সমান, স্মুথ মসৃণ, কিন্তু মাইটোকন্ড্রিয়া এমন না, ভিতরেরটা খাদযুক্ত। মানে কি বিষয়টা কিরকম জানো? তরমুজটা একটা খাদক খাইছে, মানে সেই লেভেলের খাদক, তরমুজ খুব পছন্দ করে, তো ওকে দেওয়ার সাথে সাথে একদম মুখটা ঢুকাইছে, দিয়ে ইচ্ছা তারা খাওয়া শুরু করছে, আমার মতো। হ্যাঁ, আমি ওইভাবেই খাই, ঠিক আছে। তো খাইলাম, ধরো আমি খাইছি, আমি সেই খাবো, খাওয়ার কারণে তরমুজের যে স্মুথ স্তরটা, ওই স্মুথ আন ওইটা কি হয়ে গেছে? এইরকম হয়ে গেছে, এইরকম হয়েছে, এইরকম হয়েছে, এইরকম হয়ে গেছে, ঠিক আছে। এই মানে আমি এইটুকু এইটুকু করে খাইছি, আর এগুলো এগুলো এখন খাওয়া বাকি আছে। হ্যাঁ, এটা কি? এইটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার বাইরের স্তর। ও আচ্ছা 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 আচ্ছা, একটা জিনিস, সরি সরি সরি, এইটা একটু আপাতত অফ রাখি। হ্যাঁ, এখানে আরেকটা জিনিস অ্যাড করতে হতো, সেটা কি হচ্ছে তোমার ইয়ে আছে না? আচ্ছা পারবে, ওটা না পড়লেও চলবে, ওইটা তোমাদের পরবর্তী দিকে পড়বা, ওটা না পড়লেও চলবে, বেসিস লেভেল ওটা লাগবে না। যাই হোক, দেখো এইটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াতে আরো কিছু জিনিস থাকে ভাই। খাদক আমি খাইছি বুঝলাম, কিন্তু আমি তো সবগুলো বেশি খাইনি, এখনো কিছু বেশি তো থাকার কথা, সেই রকম করে চিন্তা করো, এখানে কিছু বিচি লাগিয়েছে, এখানে কিছু লাগিয়েছে, ও বাইরে তো না, সরি, এখানে এখানে এখানে। ভালো করে আজকে খেয়াল করবা, ও এখন যদি তরমুজ পাওয়া যায় না, তো যখন পাওয়া যাবে খাওয়ার সময় একটু লক্ষ্য করবা, তরমুজের বিচির শেষে কিন্তু একটা মানে খানিকটা বোটা টাইপের বা মানে একটা কিছু থাকে, অর্থাৎ ওটা কিন্তু শুধু বিচি থাকে না, ওটার পেছনে কিছু সুতার মতো অংশ থাকে, ঠিক আছে, ওটা ধরলাম আমরা বৃন্ত। হ্যাঁ, এখন আমি তরমুজ খাইছি, কিন্তু ভাই যত বড় খাদকই হোক, তরমুজের ওখানে তরমুজের কিছু রস থাকবে, তো সেইটাই ধরে নাও, এই যে ভিতরে এইটুকু খাইছে, এখানে ধরো এই রসটা আছে, ঠিক আছে, আমার মাইটোকন্ড্রিয়া অ্যাড করা শেষ, তরমুজ দিয়ে মাইটোকন্ড্রিয়া অ্যাড করা শেষ। এখন দেখো এটা কি? বাইরের স্তর, ঠিক আছে, এটা কি? তো মাইটোকন্ড্রিয়ার বাইরের স্তর, মসৃণ স্তর, মসৃণ স্তর, ঠিক আছে। তারপরে দেখো এই জায়গাগুলো আঙুলের মতো খাজ না, ভিতরের দিকে ঢুকে গেছে, মানে মনে হয়েছে কি ও কেউ এইভাবে একটা ঘুষি মারছে, ওর পেট পুরো ভিতরের দিকে ঢুকে গেছে, ঠিক আছে। তো এইটা অর্থাৎ এই খাসগুলা, এইটার নাম কি? এই খাসগুলোর নাম ক্রিস্টি, ঠিক আছে, ক্রিস্টি। তারপরে কি? এই যে বিচি, যেই তরমুজের বিচির কথা বলছিলাম, অর্থাৎ এই গোল গোল বৃন্তযুক্ত অংশ, এগুলো কি? অক্সিজম, ঠিক আছে। এখন কিন্তু মূল আলোচনায় আছি, যারা একটু কম মনোযোগী ছিলা ঢুকে পড়ো, কনসেন্ট্রেট করো, গেট রেডি, ঠিক আছে। এখন কিন্তু তেমন কঠিন না, হালকা আলোচনা করবো। যাই হোক, দেখো এটা গেল। এরপরে এইখানে এই যে যেটা বললাম, আমি খাওয়ার পরে কিছু রস থেকে গেছে, সেটা কি? সেটা হলো ম্যাট্রিক্স, ঠিক আছে, ম্যাট্রিক্স, ঠিক আছে, ম্যাট্রিক্স। ওকে, ডান। এটা কি? মাইটোকন্ড্রিয়া, তুরাগ ভাইয়ের মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে। বাই দ্য ওয়ে, এখন আমাদের মাইটোকন্ড্রিয়া সম্পর্কে আলোচনা হয়ে গেছে। এখন মাইটোকন্ড্রিয়ার কিছু বিষয় আছে। মাইটোকন্ড্রিয়াতে কোন শ্বসনটা হয়? মাইটোকন্ড্রিয়াতে কিন্তু সবাত শ্বসন হয়, ঠিক আছে। মাইটোকন্ড্রিয়াতে সবাত শ্বসন হয়। কেন হয় সবাত শ্বসনটা? কি, যে শ্বসনের ক্ষেত্রে তোমার সবাত শ্বসনটা 4 নম্বর অধ্যায় আছে, ওই অধ্যায়টা মোটামুটি সহজ আছে, তোমরা পারবা। তবে আমি আলোচনা করে দিচ্ছি, তোমার এখানে সবাত শ্বসনের 4টা ধাপ,
ঠিক আছে, 4টা ধাপের মধ্যে প্রথমটা গ্লাইকোলাইসিস, ওটা আমাদের যে বাকি 4টা হয় পুরোটা এখানে হয়। সবার শ্বসনে কত অণু এটিপি উৎপন্ন হয়? কত অণু এটিপি উৎপন্ন হয়? 38 অণু এটিপি উৎপন্ন হয়। বিশ্বাস হলো না? বিশ্বাস হলো না? কথাটা সত্য, বিশ্বাস না করলে আমার কিছু করার নেই। 38 অণু এটিপি উৎপন্ন হয়। এর মধ্যে প্রথম যে ধাপ গ্লাইকোলাইসিস, ওখানে তোমার উৎপন্ন হয় মাত্র 8 অণু এটিপি। ঠিক আছে, কত অণু এটিপি? 8 অণু এটিপি। তার মানে বাকি 30 অণু এটিপি কোথায় উৎপন্ন হলো? বাকি পুরো 30টাই মাইটোকন্ড্রিয়া। মানে তোমার বডি, ঠিক আছে, তোমার বডিতে যেটুকু শক্তি প্রয়োজন, ঠিক আছে, ধরো তোমার সারাদিন চলতে ওই 38 অণু এটিপি লাগবে, তার মধ্যে 30 অণু কোথায় উৎপন্ন হবে? মাইটোকন্ড্রিয়াতে। কারণ মাইটোকন্ড্রিয়া কতটা ইম্পর্টেন্ট বুঝছো? যাই হোক, মাইটোকন্ড্রিয়াতে সবার শ্বসন ঘটবে। মাইটোকন্ড্রিয়ার এই অক্সিজনগুলো আছে না, এই অক্সিজনগুলোতে কি হয়? মাইটোকন্ড্রিয়ার অক্সিজনগুলোতে বিভিন্ন ধরনের এনজাইমগুলো থাকে। এনজাইম কি? এনজাইম কি ভাই? এটা আবার যাও, ব্যাক করো, ক্লাস 7-এ ব্যাক করো। ক্লাস 7-এর বিজ্ঞান বইয়ে তোমার হচ্ছে পরিপাকতন্ত্র, ওখানে আছে দেখবা এনজাইম কি, ঠিক আছে, ওইখানে পাবা। থাক, আর বললাম না, এসএসসি পরীক্ষা না দেওয়ার কথা আর বললাম না, যাও ওখানে গিয়ে দেখে নাও, আর যদি বুঝে থাকো তাহলে খুব ভালো, তাহলে তুমি খুব ভালো থাকো। যাই হোক, তোমার এনজাইম ওকে। তো এই এনজাইমগুলো কোথায় থাকে? ধরো এনজাইমগুলো তো তরল, ধরো, ঠিক আছে, তরলগুলো আমি কোথায় রাখবো? তোমার এই মার্কারটাতে ইঙ্ক রাখার প্রয়োজন আছে না, কালিটা কিভাবে আছে? মার্কারটা একটা পাত্রের মতো, সেটার ভিতরে আছে। তো অক্সিজেনগুলো একটা গোল, সেটার মধ্যে যদি অক্সিজেন থাকে, তো সেটা কোথায় সাথে লাগে আছে? হ্যাঁ, ক্রিস্টির সাথে লেগে আছে, ঠিক আছে, গুড। তারপরে আর কি আছে? ভিতরে ম্যাট্রিক্স আছে, ঠিক আছে। ম্যাট্রিক্সগুলোতে কি থাকে? ম্যাট্রিক্সগুলোতে পরবর্তীতে, ঠিক আছে, তোমরা যখন পরে যাবা তখন পরে তোমরা দেখতে পাবা ম্যাট্রিক্সগুলোতে তোমার আরএনএও থাকে। অ্যাকচুয়ালি আরএনএ না, সরি, ডিএনএ থাকে, ঠিক আছে। মাইটোকন্ড্রিয়াতে ডিএনএও থাকে, ইট ইজ ট্রু। মাইটোকন্ড্রিয়াতে ডিএনএও থাকে, মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ আছে। তারপরে কি, মাইটোকন্ড্রিয়া সম্পর্কে আর এর থেকে বেশি আর এসএসসি লেভেলে জানার প্রয়োজন নাই, তবে আমি তোমাকে আরো কিছু জানাই দিচ্ছি, নো প্রবলেম। ঠিক আছে, তোমাদের হচ্ছে মাইটোকন্ড্রিয়া সম্পর্কে এর থেকে বেশি আর একটু আলোচনা করে দেই, সেগুলো হচ্ছে কি মাইটোকন্ড্রিয়া। এখন এগুলো চিত্র আর কোনো প্রয়োজন, ঠিক আছে। এখন যা বুঝবা, এখন যা লিখবা সব মুখস্থ, ঠিক আছে। তোমাদের বইয়ের পড়া, বইয়ের বাইরে না, হ্যাঁ, কারণ বইয়ের বাইরে হ্যাঁ অত বেশি জানার দরকার আছে অবশ্য, কিন্তু আপাতত না, এরপরে ক্লাস আবার দিব, হ্যাঁ, কেন নেই ভাইয়া। এই বিষয় সম্পর্কে ডিপ আলোচনা আমি এর পরের ক্লাসে আবারও দেব, হ্যাঁ। এই পরের ক্লাসে প্রথম টপিকটাই থাকবে মাইটোকন্ড্রিয়া। যাই হোক, মাইটোকন্ড্রিয়া আবিষ্কার হয় কত সালে? তোমাদের বইয়ের পড়া বলো, তোমাদের বলছিলাম যে একটু বই আগে পড়তে হবে, পড়ে নিছো? আশা করি পড়ছো। যাই হোক, লাইভ ক্লাস নিলে না হয় দেখতাম। তোমার প্রথম আবিষ্কার করা হয় 1886 সালে, মতান্তরে 1894 সালে। কে আবিষ্কার করে? রিচার্ড অল্টম্যান, ঠিক আছে, বিজ্ঞানী রিচার্ড অল্টম্যান আবিষ্কার করে মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে। কিন্তু তখন কিন্তু তিনি এটার নাম ইয়ে রাখেন, কি মাইটোকন্ড্রিয়া রাখেন, তিনি তখন নাম রাখছিলেন বায়োব্লাস্ট, বায়োব্লাস্ট, ঠিক আছে। বুম, সবকিছু ভাঙে গেছে। যাই হোক, রিচার্ড অল্টম্যান লিখে দিই, তোমরা তো স্যার পরে বলবা ভাড়া পড়ায়নি, মিউট করে দেখবা তো। যাই হোক, রিচার্ড, ঠিক আছে, অল্টম্যান, অল্টম্যান ডান আবিষ্কার করে নাম দেন কি? বায়োব্লাস্ট, ঠিক আছে, বায়োব্লাস্ট, ঠিক আছে, ডান। বায়োব্লাস্ট নাম দেয়। পরবর্তীতে এরপরে আবারও এটার নাম তো আর বায়োব্লাস্ট আমরা জানি না, আমরা কি জানি? মাইটোকন্ড্রিয়া। এই নামটা কে দেয়? এই নামটা দেয় বিজ্ঞানী বেন্ডা, ঠিক আছে। তুমি একটা জিনিস মনে রাখো, মাইটোকন্ড্রিয়া জিনিসটা আমি শর্টকাটে মনে রাখার, আমি যেভাবে মনে রাখছি সেভাবে বলি। দেখো, তোমাদের বাড়িতে যাদের ওয়াইফাই আছে, ওয়াইফাই রাউটারের একটা নাম কি? টেন্ডা, ঠিক আছে। দেখো ওয়াইফাই কি?
ওয়াইফাই কি তোমার প্রাচীন আমলের কোনো কিছু? এটা কিন্তু মডার্ন জিনিস। তো মাইটোকন্ড্রিয়া যে নামটা, এটা আগে প্রাচীন নামটা কি? বায়োব্লাস্ট। তারপরে নামটা কি হয়েছে? মাইটোকন্ড্রিয়া। অর্থাৎ এটা কি আধুনিক। আধুনিক জিনিসের সাথে আধুনিকের একটা কম্পারিজন করো, টেন্ডা বেন্ডা, অর্থাৎ বিজ্ঞানী বেন্ডা। ঠিক আছে, বিজ্ঞানী বেন্ডা। ঠিক আছে, বিজ্ঞানী বেন্ডা কত সালে কত সালে নামটা দেয়? 1898 সালে। ঠিক আছে, এটা তোমাদের বইয়ে নেই। 1898 সালে, 1898 সালে বিজ্ঞানী বেন্ডা নামকরণ করে মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, তো মাইটোকন্ড্রিয়া জিনিসটা বোঝা গেল। ঠিক আছে, আমরা মাইটোকন্ড্রিয়াকে বুঝতে পারলাম। এই লিখে দিই, হ্যাঁ, যেটা মনে রাখার উপায়টা। টেন্ডা, যাদের বাড়িতে রাউটার আছে ম্যাক্সিমাম রাউটারই টেন্ডা। আবার যাদের টিপি লিঙ্ক আছে তারা আবার মন খারাপ করিও না। টেন্ডা, টেন্ডা থেকে বেন্ডা। ঠিক আছে, আমি এভাবে মনে রাখছি, তোমাদের ব্যাপার, তোমরা কীভাবে মনে রাখবা না রাখবা তোমাদের ব্যাপার। যাই হোক, মাইটোকন্ড্রিয়া, সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম, কোষ ঝিল্লি, প্রোটোপ্লাজম সব সম্পর্কে আলোচনা করে দিলাম। আমি একটু আবারও মনে করে দিই, প্রোটোপ্লাজমটা কি? কোষ থেকে কোষ প্রাচীরটা বাদ দিলে যা যা থাকে সব কিছু প্রোটোপ্লাজম। ঠিক আছে, তারপরে কোষ ঝিল্লিটা কি? কোষ ঝিল্লিকে বাইরের দিক থেকে যে দুই স্তর বিশিষ্ট অর্ধবেদ্য পর্দা আবৃত করে রাখে, সেটা কি? সেটা হচ্ছে কোষ ঝিল্লি। ঠিক আছে, এটা কি করে? অভিস্রবণ প্রক্রিয়া। এগুলো একটু যদি মনে না থাকে আরেকবার একটু ওখান থেকে দেখে না, মনে হয়ে যাবে। ঠিক আছে, বারবার একটু রিপিট করতে খারাপ লাগে। তারপরে কি? সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমটা কি? প্রোটোপ্লাজম মাইনাস নিউক্লিয়াস ইকুয়ালস টু সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের মধ্যে সাইটোপ্লাজমের ধাত্র এবং সাইটোপ্লাজমের অঙ্গাণু থাকে। সাইটোপ্লাজমের ধাত্রগুলো কি? ওই যে জেলির মতো অংশটা, ওইটা কি? ওইটা হচ্ছে সাইটোপ্লাজমীয় ধাত্র। ঠিক আছে, আর অঙ্গাণুগুলো তো অঙ্গাণু। তারপরে কি? সাইটোপ্লাজমের অঙ্গাণু কত প্রকার? 2 প্রকার, সবাই জানি। ঝিল্লিযুক্ত, ঝিল্লিবিহীন। মাইটোকন্ড্রিয়া, এই যে এতক্ষণ ধরে আলোচনা করলাম, লেটেস্ট আলোচনা বুঝি ভাই, ভুলে যাওয়ার কোনো অপশন নেই। যাই হোক, আমি আমার তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি তোমাদেরকে আজকে প্রোটোপ্লাজম, কোষ ঝিল্লি, সাইটোপ্লাজমীয় অঙ্গাণু এবং মাইটোকন্ড্রিয়া সম্পর্কে একটু আলোচনা করে দেওয়ার। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।